জলের অদ্ভুত ব্যবহার। আমরা বিজ্ঞানের কিছু বেলুনও ফাটিয়েছি আর দেখেছি উদ্ভট জিনিসও কত সুন্দর হয়। কিন্তু যখন আমরা সেরা 10-এ ঢুকছি, আরো বেশি অদ্ভুত জিনিস আমরা দেখব। এই উদ্ভট কিন্তু সুন্দর প্রাণীটির নাম স্ট্রান্ড বিস্ট, আর এটা শিল্পী তথা ভাস্কর থিও ইয়ানসেনের কল্পনা শক্তির দ্বারা জন্ম নিয়েছে। এটা খুবই বিচিত্র, দেখতে ভীষণই অদ্ভুত ধরনের। এতগুলো হাত পা নড়ছে যে দেখে তাজ্জব হয়ে যেতে হয়। আমরা নেদারল্যান্ডের পশ্চিম উপকূলের হেগে এসেছি থিওর এই অসাধারণ প্রাণীটি কিভাবে চলে সেটা দেখতে। এই প্রাণীটার গঠনতন্ত্রের মধ্যে একটা মেরুদণ্ড আছে, আর এই মেরুদণ্ডটা এইভাবে সার্কুলার মুভমেন্ট করতে পারে। এই যে দেখুন, এই মুহূর্তে ওটা মাটিকে স্পর্শ করছে। পেন্সিলটা একটা সরলরেখা এঁকে ফেলেছে, তার মানে প্রাণীটাও একটা সরলরেখায় চলছে, ফলে এটাই একই লেভেলে চলতে থাকে। তাহলে প্রাণীটা এইভাবে চলে, কিন্তু এটা কিসের শক্তিতে চলে? থিও জনসনের বুদ্ধিটা এতই সুন্দর যে ওনার এই সৃষ্টিটা বাতাসের শক্তিতে চলে, আর এমনকি যখন হাওয়া থাকে না তার জন্য এটা পপ বদলে হাওয়া জমিয়েও রাখে আর প্রয়োজনে সেগুলোকে নির্গত করে। ফলে যে মেকানিজমটা উনি বানিয়েছেন তাতে এটা শুধু বাতাসের সাহায্যে চলেই না, বাতাসকে ধরে রাখে আর পরে তা ব্যবহার করে। অসাধারণ অসাধারণ। প্রথমে বাতাস এর পালগুলোতে আটকা পড়ে, তারপর ওই পালগুলো এর মাঝখানে মেরুদণ্ডটাকে সচল করে, আর এই মোশনটা সাইকেলের পাম্পারের মতো পাম্প করে এর ভিতরে রাখা বোতলগুলোতে বাতাস ভরে ফেলে। প্রাণীটাকে সচল করতে থিও একটা ভালভ খুলে দেন, আর বোতলগুলোর চাপমুক্ত বাতাস বেরিয়ে এলে বাতাসের শক্তির দ্বারা জন্তুটা সামনে এগিয়ে যায়। এত বছর চলে যাওয়ায় থিও বায়ুশক্তির বিষয়ে এত কিছু ভুলে গেছেন যে আমরা সারা জীবনেও অত কিছু শিখে উঠতে পারি না। ওনার সৃষ্টিটা কি করে চলে উনি আসলে সেটাও ভুলে গেছেন। সম্প্রতি আমি জন্তুটা কিভাবে চলে সেটা আবার অঙ্ক কষে বের করতে চেষ্টা করে ব্যর্থ হই। আশা করি মারা যাবার আগে জানতে পারবো এটা কিভাবে চলে। কিন্তু এইটুকুই যথেষ্ট থিও। স্মৃতিভংশ যে এত অসাধারণ হতে পারে আমরা জানতাম না। ইউ হ্যাভ বিন ওয়ার্নড এগেন এর এই পর্বে আমরা যেসব বিজ্ঞানী সব থেকে অদ্ভুত জিনিস বানিয়েছেন তাদের স্বাগত জানাচ্ছি। আর যা করতে গিয়ে জ্ঞান অর্জন করা যায় তার শুরুটা একটা বিস্ফোরণ দিয়ে শুরু করা ভালো। 9 নম্বরে তাই আমরা ওপরের দিকে উঠব। পোল্যান্ডের অ্যাডাম রেকলেভিচ আমাদের কাউন্টডাউনের 9 নম্বর স্থানটা দখল করেছেন এই যন্ত্রটা তৈরি করে। হ্যাঁ, এটা ভাসতে পারে। এটার মধ্যে কোনো সূক্ষ্মতা নেই, এটার মধ্যে কোনো পলিশ নেই, কোনো সৌন্দর্য নেই। এটা শুধু একটা ট্রলি, কিন্তু সেটা ভাসতে পারে, আর এই ব্যাপারটা অসাধারণ। 5 লক্ষের বেশি মানুষ এই ক্লিপটা দেখেছেন, আর অ্যাডাম কি করে এটাকে ভাসাচ্ছেন ভেবে অবাক হয়ে গেছেন। অ্যাডাম আসলে একটা বিশাল মোটরের ওপর বসে আছে, যেটা নিচে একটা পাখা ঘুরছে, যেটা নিচের দিকে মুভ করা। পাখার ডিজাইনটা এমনভাবে বানানো হয় যে ওগুলো প্রচুর বাতাস মুভ করাতে পারে। বিশাল পরিমাণ বাতাসকে একদিকে প্রবাহিত করে উনি গোটা মেশিনটাকে উল্টো দিকে ঠেলে তুলছেন। ওনার যন্ত্রটার ডিজাইনের সব থেকে দারুণ দিকটা যদিও ওখানে দুটো ব্লেড আছে যে দুটো বিপরীত দিকে ঘুরছে। এটা করা হয়েছে যাতে ওগুলো পরস্পরের ব্যালেন্স রাখতে পারে, অর্থাৎ ব্লেডগুলো খুব জোরে ঘুরছে কিন্তু তার ফলে পুরো যন্ত্রটা কাঁপছে না, আর এইটাই এর বিশেষত্ব। তাহলে ব্লেড দুটো দুদিকে ঘুরছে, কিন্তু এটার মধ্যে খুঁত কি আছে? ইঞ্জিনিয়ারিং দৃষ্টিভঙ্গিতে কোনো কিছুর নিচে ফ্যান লাগালে সেই প্ল্যাটফর্মটা খুব একটা স্টেবল হয় না। আপনি যদি হেলিকপ্টারগুলোকে দেখেন, ওগুলোর পাখা ওপরের দিকে থাকে আর যানটার পুরো শরীর তার নিচে থাকে। এই ব্যবস্থাটা খুবই স্টেবল, এটা পেন্ডুলামের মতো। এটা নড়ে গেলেও দুলতে দুলতে আবার আগের জায়গায় ফিরে আসে। অ্যাডাম যেটা করেছেন, সাপোর্টটা নিচে রেখেছেন, তারপর যানটাকে ওপরে ব্যালেন্স করছেন। এটা বেশ আনস্টেবল ব্যাপার, কিন্তু ভুললে চলবে না, উনি নিজের জন্য একটা ভাসমান যান বানাতে পেরেছেন। কেউ যদি এমন একটা যান সত্যি বানাতে পারেন যা ভেসে থাকতে পারে, তাকে আপনি অস্বীকার করতে পারেন না, অন্তত আমি তো পারবো না। ওয়েল ডান পোল্যান্ড, ওয়েল ডান। যারা মনে করেন রসায়ন মোটেই ভালো জিনিস নয়, তারা এইটা দেখুন। সার্বিয়ার একদল রসায়নের ভক্ত এই ভিডিওটা বানিয়েছেন, আর কোনো ফিশ ট্যাঙ্কে এমন অদ্ভুত কিছু আমাদের এক্সপার্টরা আগে কখনো দেখেননি।
এটা কি ধরনের বিচিত্র ব্যাপার? এটার বিজ্ঞানটা কি? তা যে বস্তুটাই ওখান থেকে বেরিয়ে আসুক না কেন, অবাক হওয়ার কিছু নেই। আমাদের এক্সপার্টরা অনেকেই বিভ্রান্ত। কিছুক্ষণের জন্য এটা আমাকে অবাক করে দিয়েছে, কারণ খানিকটা গুঁড়ো ওখানে লম্বা করে দেওয়া হয় আর সেটাই তারপর বিরাট বড় হয়ে ওঠে। এটা এতটাই অস্বাভাবিক যে আমার তো নিজের সম্বন্ধে প্রশ্ন জাগে যে আমি কি সত্যি কিছু জানি। তাহলে সাপের মতো জিনিসটা আসছে কোথা থেকে? একেবারে শূন্য থেকে তো কিছু আর তৈরি হয় না। আমরা আসলে কোনো কিছু সৃষ্টি করি বা ধ্বংস করি, আর তা করতে গিয়ে আমরা শেষ পর্যন্ত সেই বস্তুটা একটু কম পাই, কারণ গ্যাস হিসেবে কিছু হারিয়ে যায়। এইখানে সাদা গুঁড়োটা হচ্ছে মার্কারি থিওসাইনাইড, আর এটাকে যখন উত্তপ্ত করা হয় এটা ভাঙতে শুরু করে আর কার্বন নাইট্রাইডের সৃষ্টি হয়, যেটা আসল জিনিস ওই সাপের মতো বস্তুটা তৈরি হওয়ার ক্ষেত্রে। কিন্তু এতে কার্বন ডাইসালফাইড আর মার্কিউরি সালফাইডও তৈরি হয়, আর এগুলো গ্যাস নির্গত করে, আর ওই গ্যাস স্ট্রাকচারটাকে বেলুনের মতো ফোলাতে শুরু করে। ফলে আমরা একেবারে শূন্য থেকে কিছু একটা তৈরি করি, আর এটা বিজ্ঞানের সমস্ত সূত্রগুলোকে মেনেই হয়। कल रात मेरी जिंदगी की